নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম লাহা প্যালেসের রহস্য, লেখক প্রফুল্ল রায়। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। স্কুল ছুটির পর রণ আর শানু সপ্তাহে 3 দিন অঙ্কের স্যার রাজেশ্বরবাবুর বাড়িতে স্পেশাল কোচিং ক্লাসে যায়। ওদের জমকালো দুটো নাম আছে, রণবিজয় আর শুভময়। দুজনেই ক্লাস 10-এ পড়ছে। কয়েক মাস বাদে মাধ্যমিকের ফাইনাল। রাজেশ্বরবাবু দারুণ অঙ্ক করান। দুই বন্ধুর ধারণা ওরা ফাইনালে ম্যাথসে 90 থেকে 100-র ভেতর মার্কস নিশ্চয়ই পাবে। রণ এবং শানু লেখাপড়ায় দুর্দান্ত। ক্লাস 1 থেকে একসঙ্গে পড়ছে। এক বছর রণ ফার্স্ট হলেও পরের বছর শানু। স্কুলের মাস্টার মশাইদের আশা মাধ্যমিকের মেধা তালিকায় ওদের দুজনের নাম প্রথম 20 জনের মধ্যে তো থাকবেই। ভালো ছাত্র বলে এটা মনে করার কোনো কারণ নেই যে সারাদিন ওরা পড়ার বইয়ে মুখ গুজে পড়ে থাকে। নানা বিষয়ে ওদের উৎসাহ। শনিবার রবিবার দুদিন স্কুল ছুটি থাকে। এই দুটো দিন রণ আর শানু ক্রিকেট কোচিং সেন্টারে যায়। ওরা ক্যারাটে শেখে, দাবা খেলে। রণ চ্যাম্পিয়ন ডিবেটার, শানু চমৎকার ছবিও আঁকে। রণরা থাকে কলকাতা থেকে 30 মাইল দূরে পুরনো একটা শহরে, যার নাম রামনগর। গবেষকরা নথিপত্র ঘেঁটে প্রমাণ করেছেন রামনগর নাকি কলকাতার 100 বছর আগে তৈরি হয়েছিল। রণ তার মা বাবার একমাত্র ছেলে, বোন নেই। বাবা সুবীরেশ মিত্র ইনকাম ট্যাক্স অফিসার, মা অনুপমা একটা স্কুলে পড়ান। শানুরা এক ভাই এক বোন। বোন বড়, তার বিয়ে হয়ে গেছে, থাকে ব্যাঙ্গালোরে। বাবার নাম কমলেন্দু দত্ত রায়, তিনি ইঞ্জিনিয়ার। মায়ের নাম সুচরিতা, তিনি লোকাল হাসপাতালের ডাক্তার। অন্যদিন সন্ধ্যের খানিক পর রাজেশ্বরবাবুর কোচিং ক্লাস ছুটি হয়ে যায়। আজ অ্যারিথমেটিক্সের কটা জটিল অঙ্ক কষতে কষতে বেশ দেরি হয়ে গেল। রাজেশ্বরবাবু যখন ওদের ছাড়লেন 7:30 তো বেজে গেল। রাজেশ্বরবাবুর বাড়ি শহরের দক্ষিণ দিকের শেষ মাথায়। রণ আর শানুরা থাকে উত্তর প্রান্তে। রামনগরের যানবাহন বলতে সাইকেল আর রিক্সা। পূব দিকে রেল স্টেশনের কাছাকাছি কিছু অটোও চলে। আদ্যিকালের ঝরঝরে 2-4টে বাসও আছে। সেগুলো খেয়াল খুশি মতো রাস্তায় বেরোয়। বাস স্টপেজে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁটু টনটন করে, কিন্তু কখনো সেগুলোর দর্শন মিলবে কেউ জানে না। আজ কী কারণে সাইকেল রিক্সাওয়ালা স্ট্রাইক করেছে, বাসেরও আশা ভরসা নেই। রণদের হেঁটেই বাড়ি ফিরতে হবে। রাজেশ্বরবাবুর বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে বড় রাস্তা ধরে গেলে যথেষ্ট সময় লাগে, হাঁটতেও হয় প্রচুর। অবশ্য বাঁ দিক দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায়, কিন্তু ওধারটায় আছে ঝোপঝাড়ে বোঝায় উঁচু নিচু মাঠ, মাঝে মাঝে ডালপালাওয়ালা বিশাল বিশাল গাছ। ভাঙাচোরা পোড়ো বাড়ি 2-4টে চোখে পড়ে। সেগুলোতে কেউ থাকে, কেউ বা থাকে না। বাড়িগুলোর গা ঘেঁষে গঙ্গা বয়ে গেছে। রাজেশ্বরবাবুর বাড়ি থেকে বেরিয়ে রণ জিজ্ঞাসা করল, কি করবি, বড় রাস্তা দিয়ে যাবি? শানু বলল, না, অত ঘুরতে পারবো না, কাল স্কুল আছে না, বাড়ি গিয়ে ক্লাসের পড়া তো পড়তে হবে। হ্যাঁ, রণ সাই দিয়ে বলল, বাদিক দিয়েই চল। একটা না লম্বা মাঠটা ভীষণ নির্জন।
আকাশে আধখানা চাঁদ দেখা যাচ্ছে। তার আলোয় কোনো কিছু স্পষ্ট নয়, সব ছায়া ছায়া, কেমন যেন ভুতুড়ে। ঝোপঝাড়ে অগন্তি জোনাকি উড়ছে। রাত চড়া পাখিদের ডানায় ঝটপটানি কানে আসছে। কোথাও যেন কর্কশ আওয়াজ করে প্যাঁচা ডেকে উঠল। রণদের পায়ের শব্দে মাটির ওপর দিয়ে সরসর করে বুক টেনে টেনে কারা যেন ছুটে যাচ্ছে। নিশ্চয়ই সাপ কিংবা অন্য কোনো সরীসৃপ। এছাড়া চারিদিকে আশ্চর্য রকমের নিঝুম। রণ এবং শানু দুজনেই খুব সাহসী, তবুও তাদের গা ছমছম যে করছে না তা নয়। কিন্তু তারা ভাবছিল বড় রাস্তা দিয়ে ঘুরপথে গেলেই ভালো হতো, কিন্তু অনেক দূর তো চলে এসেছে, এখন ফিরে গিয়ে বড় রাস্তা ধরতে সময় তো অনেক কেটে যাবে। আরও মিনিট 15-20 হাঁটলে মাঠটা পেরোনো যাবে। তারপর শহরের জমজমাট এলাকা, সেখানে বাড়ির পর বাড়ি, মানুষের ভিড়, ইলেকট্রিকের আলো। রণ বা শানু কেউ কথা বলছে না, জোরে জোরে পা চালিয়ে চালিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কি চোখে পড়তে থমকে দাঁড়িয়ে পড়ল শানু। বন্ধুকে ফেলে তো যাওয়া যায় না না। রণও থেমে গেল, বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিরে দাঁড়ালি কেন, কি হয়েছে? বাঁ দিকে আঙুল বাড়িয়ে শানু চাপা গলায় বলল, ওই দেখ। প্রায় 150 গজ দূরে উঁচু উঁচু গাছপালার ফাঁক দিয়ে একটা ঝাপসা ভগ্নস্তূপ দেখা যাচ্ছে। রণরা জানে ওটা একসময় লাহাদের বাড়ি ছিল, নাম লাহা প্যালেস। 40-45 বছর আগেকার। রণদের তখনও জন্মই হয়নি। লাহারা দেশ ছেড়ে আমেরিকায় না কোথায় চলে যায় আর ফিরে আসেনি। কেন ওরা দেশের সঙ্গে সম্পর্ক রাখেনি রণরা জানে না। রণ বলল, লাহাদের পোড়ো বাড়িতে দেখবার কি আছে? আছে আছে, ভালো করে তাকিয়ে দেখ না। ওই যে রে। এবার নজরে পড়ল, লাহা প্যালেসের ডান পাশের কোণের একটা ঘরের জানলা দিয়ে আলো দেখা যাচ্ছে। রণ চমকে উঠল, বলল, ও বাড়িতে তো কেউ থাকে না, আলো এলো কোত্থেকে? শানু বলল, আমিও তো তাই ভাবছি। লাহারা ফিরে এলে আগে বাড়িটা সারিয়ে নিত, সব ঘরে আলো জ্বলতো, সারা রামনগর তো জেনে যেত ওরা এসেছে। ঠিক বলেছিস তো, ব্যাপারটা আমার কেমন যেন গোলমেলে লাগছে না? সামথিং মিস্টেরিয়াস। কি করা যায় বলতো? ভেতরে গিয়ে একবার দেখে আসবো। ভয় ভয়ও তো লাগছে, আবার প্রচণ্ড কৌতূহলও তো হচ্ছে। কিছুক্ষণ পরামর্শ করে দুজনে ঠিক করে ফেলল লাহা প্যালেসে গিয়ে দেখেই আসবে। কোণের দিকে ঘরে আলোটা তাদের যেন ক্রমাগত টানছিল। রণ গলার স্বর অনেকখানি নামিয়ে বলল, খুব সাবধানে যেতে হবে, বুঝলি? শানু ঘাড় হেলিয়ে দিল, হ্যাঁ নিশ্চয়ই। দুজনে পা টিপে টিপে লাহা প্যালেসের সামনে চলে এলো। বিশাল লোহার গেটের দুপাশ দিয়ে বাউন্ডারি ওয়াল চলে গেছে। গেটটা 10-12 ফুট উঁচু। বাইরে 5-6টা ঢাউস তালা ঝুলছে, মরচে পড়ে গেছে। রণ আর শানু টানাটানি করে ঘেমে গেল, কিন্তু তালা যেমন ছিল তেমনই রইল। গেটের তুলনায় বাউন্ডারি ওয়াল অনেকটা নিচু। রণ বলল, চল দেওয়াল টপকে ঢোকা যাক। টপকাতে হলো না। ডান পাশে কয়েক পা যেতেই দেখা গেল দেওয়ালের গায়ে নানান জায়গায় বড় বড় ফোঁকর। কোথাও কোথাও অনেকটা অংশ ধসে পড়ে ফাঁক হয়ে আছে। একটা ফাঁক দিয়ে রণরা ঢুকে পড়ল। কম্পাউন্ডের ভেতরে একসময় বাগান ছিল, এখন সেখানে আগাছার জঙ্গল। লাহা প্যালেস বিশাল তেতলা বাড়ি, বড় বড় কটা দেওয়াল, আর ছাদের খানিকটা ভেঙে পড়ে নিচে ইট টিট ঢাই হয়ে আছে। দোতলার দেওয়াল ভেদ করে
কটা বট আর অশ্বত্থ গাছ ডালপালা মেলে দিয়েছে। আলোটার দিকে চোখ রেখে রণরা ডান ধারে সেই ঘরটার কাছে চলে এলো। এই বাড়ির ভিত অনেকখানি উঁচু, 7-8 ফুটের মতন। নিচে থেকে ঘরের ভেতরটা দেখাই যায় না। রণদের অবশ্য অসুবিধা হলো না। জানলাটার তলায় ইটের স্তূপ। রণ শানুর কানে মুখ ঠেকিয়ে ফিসফিস করল, খুব আস্তে আস্তে উঠবি, দেখিস পা যেন হড়কে না যায়। দুজন নিঃশব্দে ইটের পাঁজার মাথায় উঠল। সোজাসুজি জানলার সামনে দাঁড়ালো না, পাছে ভেতর থেকে কারো নজরে পড়ে যায়, তাই পাশ থেকে দেখতে লাগলো। লাহা প্যালেসের ইলেকট্রিক লাইন কবেই নষ্ট হয়ে গিয়েছিল, তাই ব্যাটারিতে আলো জ্বালা হয়েছে, বেশ জোরালো আলো। ঘরের মাঝখানে একটা ফিতে খাটিয়ায় এক 50-52 বছরের অবাঙালি ভদ্রলোক বসে আছেন। বেশ সম্ভ্রান্ত চেহারা, পরনে দামি পোশাক, চোখে দামি চশমা, কিন্তু চুল উস্কো খুস্কো, গালে 3-4 দিনের না কামানো দাড়ি, চোখে মুখে দারুণ আতঙ্কের ছাপ। 3টে 28-30 বছরের যুবক খাটিয়ায় 3 দিকে দাঁড়িয়ে আছে, পেটানো স্বাস্থ্য, তাদের হাতে বাগানো রাইফেল, পরনে টাইট জিন্স আর জ্যাকেট। দেখা মাত্রই টের পাওয়া যায় খুন করাটা ওদের কাছে জল ভাত। একটা বন্দুকবাজ পকেট থেকে মোবাইল ফোন বার করে অবাঙালি ভদ্রলোকের দিকে বাড়িয়ে চাপা কর্কশ গলায় হিন্দিতে বলল, পকড়ো, আপনা ঘর মে ফোন লাগাও। রণ শিউরে উঠেছিল। অবাঙালি ভদ্রলোকটির মুখটা চেনা চেনা লাগছে, আগে কোথাও দেখেছে, কিন্তু কোথায় এই মুহূর্তে মনে পড়ছে না। ভয়ে তার মাথা ঝিমঝিম করছে, পেটের ভেতরটা গুলিয়ে উঠছে। ঘাড় ফেরাতে পারছিল না সে। চোখের কোণ দিয়ে লক্ষ্য করল শানু তারই মতো মারাত্মক ভয় পেয়েছে, ওর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবে যেন। অবাঙালি ভদ্রলোকটি কাঁপা কাঁপা হাতে মোবাইল ফোনটা নিয়েছিলেন। সে বন্দুকবাজটা কড়া হুকুমের সুরে বলল, ঘর মে 1.5 করোড় রুপয়া রেডি রাখনে বলো। অবাঙালি ভদ্রলোকটি হুকুম তামিল করার ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তিনি ফোনে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আর শোনা হলো না। শানুর পায়ের তলায় একটা ইট বোধহয় আলগা ছিল, সেটা কাত হয়ে যেতে সে হুড়মুড় করে নিচে পড়ে গেল। 2-1 মুহূর্ত হতবুদ্ধি মতো দাঁড়িয়ে রইল রণ। পরক্ষণে তার খেয়াল হলো এখানে 1 সেকেন্ড থাকা মানে মৃত্যু নিশ্চিত। ঘরের ভেতর বন্দুকবাজরা চমকে উঠেছে। ওদের একজন চেঁচিয়ে বলল, কিসের আওয়াজ হলো? এই গ্যাংস্টারটা খুব সম্ভব বাঙালি। অন্য একজন বলল, হোগা কই শেয়ারওয়ার, অর্থাৎ শিয়াল টেয়াল। তৃতীয়জন বলল, তখনই তোকে বলেছিলাম খিড়কি মত খুলো। আরে বাবা, ফিকার মত কর, টাউনের এই এলাকায় কেউ আসে না, তব ভি বাইরে গিয়ে একবার দেখা দরকার। ঠিক হ্যাঁ, টর্চ লেকে যা। রণ আর দাঁড়িয়ে থাকলো না, ইটের পাঁজার ওপর থেকে নিচে লাফিয়ে পড়ল। ততক্ষণে শানু উঠে দাঁড়িয়েছে। রণর শ্বাসরুদ্ধের মতো বলল, কুইক, দৌড়ো। ওপর থেকে টাল সামলাতে না পেরে পড়ে যাবার জন্য শানুর পায়ে লেগেছিল। যন্ত্রণা ভুলে রণর সঙ্গে সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো এবং কম্পাউন্ড ওয়ালের বড় একটা ফোঁকর গলে বাইরে বেরিয়ে এলো। ওদিকে 2 বন্দুকবাজ জোরালো টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করেছিল, কিন্তু কম্পাউন্ডের ভেতর কাউকে দেখতে পেল না। ওদের একজন বলল, কই নেই হ্যাঁ, ঝুটমুট ডিঙ্গো আমাদের দৌড় করালো। রণরা বাইরে চলে গেলেও ওদের কথা শুনতে পাচ্ছিল। 3 ক্রিমিনালের একজনের নাম যে ডিঙ্গো সেটা ওরা জেনে গেছে। ওটা অন্য বন্দুকবাজরা বলল।
পায়ের আওয়াজ কানে এসেছে, চল বাইরে গিয়ে একবার তল্লাশি করি। শিয়াল না হয়ে যদি সচমুচ মানুষ হয়, মুশকিল হয়ে যাবে যে। রনো আর শানু বুঝতে পারল ওদের দৌড়ে পালাবার শব্দ বন্দুকবাজ দুটোর কানে গেছে। রনো বলল, নিচু ঝোপটোপের ভেতর দিয়ে গেলে ওদের চোখে পড়ে যাব। ওরা যে টাইপের লোক, দেখলেই গুলি করে দেবে। চল কোথাও লুকিয়ে পড়ি। লুকোবার ব্যবস্থাটা চোখের পলকে করে ফেলতে হবে। ছুটতে ছুটতে বড় একটা গাছ পাওয়া গেল। রনো আর শানু সেটার প্রকাণ্ড গুড়ির আড়ালে গিয়ে গুটিসুটি মেরে দম বন্ধ করে বসে রইল। দুই বন্দুকবাজ লাহা প্যালেস থেকে বেরিয়ে এসেছিল। টর্চের আলো ফেলে চারপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। রনোরা যে গাছটার আড়ালে লুকিয়ে আছে তার 10 ফুট দূরে দিয়েও বার দুই ঘুরে গেল। শেষ পর্যন্ত একজন বলল, কাউকে তো দেখছি না, ইধার কোই নেই আয়েগা, চল ফিরে যাই। দুই বন্দুকবাজ নিশ্চিন্ত হয়ে লাহা প্যালেসে গিয়ে ঢুকল। রনো আর শানু গাছের আড়াল থেকে বেরিয়ে দৌড় লাগালো। কিছুক্ষণের মধ্যে মাঠ পেরিয়ে শহরের রাস্তায় পৌঁছে গেল। প্রচুর আলো এবং মানুষজন দেখে তাদের আতঙ্ক অনেকটা কেটে গেছে। এতটা দৌড়ে আসার ধকলে ভীষণ হাঁপাচ্ছিল তারা। খানিকটা সামলে নেবার পরে রনো আর শানু জোরে জোরে বার কয়েক শ্বাস নিল। তারপর ধীরে ধীরে তাদের বাড়ির দিকে হাঁটতে লাগলো। দুজনেই লাহা প্যালেসের ঘটনাটা নিয়ে ভাবছিল। হাঁটতে হাঁটতে একসময় রনো বলল, রামনগরে এমন একটা সাংঘাতিক ব্যাপার চলছে, মাঠের ভেতর দিয়ে না এলে তো জানাই যেত না। হ্যাঁ, শানু আস্তে মাথা নাড়ল। ক্রিমিনালগুলো যেভাবে খুঁজছিল, দেখতে পেলে কি হতো বলতো? রনো মজার গলায় বলল, কি আর হতো, আমাদের ডেড বডি এতক্ষণে মাঠে পড়ে থাকতো। একটু চুপচাপ। তারপর শানু জিজ্ঞাসা করল, এই নন বেঙ্গলি ভদ্রলোককে 3টে গানম্যান কিভাবে রামনগরে নিয়ে এলো কিছু বুঝতে পারছিস? রনো কিছুক্ষণ ভেবে বলল, না, তবে শহরের ভেতর দিয়ে নিয়ে আসেনি বলেই আমার ধারণা। তাতে লোকের চোখে পড়ে যাবার তো ভয় ছিল। তাহলে আমার মনে হয় নৌকো টৌকোই করে নদী দিয়ে নিয়ে এনেছে। লাহা প্যালেসের পিছন দিকেই তো গঙ্গা। ঠিক বলেছিস তো। গানম্যানেরগুলোর মতলব কিন্তু খুবই খারাপ। শুনলি না, একটা বন্দুকওয়ালা হুমকি দিয়ে ভদ্রলোককে তার বাড়িতে ফোন করে 1.5 কোটি টাকা রেডি রাখতে বলল। হ্যাঁ, ওরা কি একটা টাকার আদায় করতে চাইছে। নিশ্চয়ই র্যানসম, মানে মুক্তিপণ হিসাবে। অবাঙালি ভদ্রলোকটিকে দেখার পর রনোর মাথায় তার চিন্তাটা ঘুরপাক খাচ্ছিল। কিছুতেই ভেবে পাচ্ছিল না কোথায় তাকে দেখেছে। এইবার হঠাৎই মনে পড়ে গেল। শানুকে বলতে গিয়েও থেমে গেল। ঠিক করলো এখন না, বাড়ি ফিরে পুরোপুরি নিশ্চিত হয়ে তবেই জানাবে। শানু বলল, ভদ্রলোককে কিভাবে শয়তানদের খপ্পর থেকে বার করে আনা যায় বলতো? রনো বলল, কি জানি, বুঝতে তো পারছি না, কিন্তু কিছু একটা তো করা দরকার। ভেবে দেখি কি করা যায়, তুইও একটু ভাব। রনো আর শানু দুজনেই পাশাপাশি বাড়ি, দুটোই দোতলা। ওরা যখন বাড়ি ফিরল প্রায় 10টা বেজে গেছে। রনোর মা আর বাবা অর্থাৎ অনুপমা এবং সুবীরেশ দোতলায় ড্রয়িং রুমে বসে বিবিসির নিউজ শুনছিলেন। ছেলেকে সিঁড়ি দিয়ে উঠে আসতে দেখে সুবীরেশ বললেন, কিরে, আজ এত দেরি হলো? রনো নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, স্যার আজ অনেকক্ষণ অঙ্ক করিয়েছেন, তার উপর সাইকেল রিক্সাওয়ালা স্ট্রাইক চলছে, তাই হেঁটে আসতে হলো। অনুপমা বললেন, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে একটু রেস্ট নে, খবরটা শুনেই জবাকে খাবার দিতে বলবো। জবা তাদের রান্না করে, এই বাড়িতেই থাকে। ড্রয়িং রুমে গা ঘেঁষে প্যাসেজ, সেটার একধারে সুবীরেশ আর অনুপমার বেডরুম, আরেক ধারে রনর। নিজের ঘরে গিয়ে আলো জ্বালিয়ে বইয়ের ব্যাগটা টেবিলে রেখে তক্ষুনি বেরিয়ে এলো রনো। সোজা চলে গেল প্যাসেজের শেষ মাথায়। এখানে 2টো ছোট ঘর, তার একটা স্টোর রুম। এখানে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, মশলা থেকে শুরু করে সংসারের
যাবতীয় প্রয়োজনীয় জিনিস রাখা হয়। অন্য ঘরটায় থাকে খবরের কাগজ, খালি শিশি বোতল, বাতিল জুতো ইত্যাদি। রনও গত 5-7 দিনের পুরনো কাগজ নিয়ে ফের নিজের ঘরে ফিরে এলো। কাগজগুলো ঘাঁটতে ঘাঁটতে যা খুঁজছিল সেটা পেয়ে গেল। প্রথম পাতার বড় বড় হরফে ছাপা খবরটা এই রকম: মধ্য কলকাতার পার্ক থেকে কোটিপতি ব্যবসায়ী অপহরণ। এই হেডিংয়ের তলায় স্টাফ রিপোর্টার ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন। কিছুদিন ধরে বিজনেসম্যান রামকুমার আগরওয়ালকে মোটা টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি গ্রাহ্য করেননি, পুলিশকেও জানাননি। তার মারাত্মক ফল হলো এই দিন দুপুরে একদল ভয়ঙ্কর বন্দুকবাজ তাকে অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকে রামকুমার নিখোঁজ। তার বাড়িতে অনবরত ফোন আসছে, বড় অঙ্কের টাকা মুক্তিপণ হিসাবে দিতে হবে ইত্যাদি। রিপোর্টারটার সঙ্গে রামকুমারের ছবিও ছাপা হয়েছে। এই রামকুমারকেই খানিক আগে লাহা প্যালেসে দেখে এসেছে রণ। সে এবং শানু যদি মুখ বুজে থাকে সমস্যা নেই, কিন্তু মুক্তিপণ দিতে না পারলে একটা লোককে খুন করে ফেলা হবে, এটা কিছুতেই মেনে নিতে পারছিল না রণ। কিন্তু সে আর শানু কী করবে? ভাবতে ভাবতে কতটা সময় কেটে গেছে খেয়ালই নেই। হঠাৎ সুবীরেশ এবং অনুপমার গলা শুনে চমকে উঠল রণ। কী রে, এখনো হাত মুখ ধুসনি? পুরনো খবরের কাগজে কি করছিস নিয়ে? মা এবং বাবার সঙ্গে রণর সম্পর্কটা বন্ধুর মতো। হঠাৎ তার মনে হলো বাবাকে সব খুলে বললে রামকুমার আগরওয়ালের সম্পর্কে একটা পথ খুঁজে পাওয়া যাবে। যে বলল, মা বাবা তোমরা বসো, আজ অঙ্ক স্যারের বাড়ি থেকে আসার সময় এমন একটা সাংঘাতিক ব্যাপার ঘটেছে যা শুনলে শিউরে উঠবে। কি হয়েছে রে? সুবীরেশ এবং অনুপমা রণর খাটে বসতে বসতে উদ্বিগ্ন মুখে জিজ্ঞাসা করলেন। লাহা প্যালেসের ঘটনাটা জানিয়ে দিল রণ। খুঁটিনাটি কিছুই বাদ দিল না। শোনার পর অনুপমা আঁতকে উঠলেন। মনে হলো অজ্ঞান হয়ে পড়ে যাবেন। কোনো রকমে সামলে নিয়ে বললেন, কী সর্বনাশ! তোকে ওরা দেখতে পায়নি তো? রণ বলল, দেখলে কি আর ফিরে আসতে পারতাম? জোরে জোরে মাথা নাড়তে লাগলো অনুপমা। ছেলেকে বলল, ব্যাপারটা তুমি আর শানু একদম ভুলে যাও। লাহাদের বাড়ির ওদিকটা কখনো যাবে না। সুবীরেশ বললেন, মা যা বলল সেটা মাথায় রেখো। লাহাদের বাড়ির দিকটায় যাওয়া ভীষণ রিস্কি। যা করার আমি করব। চকিত হয়ে সুবীরেশের দিকে তাকালেন অনুপমা। দম আটকানো গলায় জিজ্ঞাসা করলেন, কি করতে চাও তুমি? একটা লোকের মারাত্মক ক্ষতি হতে যাচ্ছে, হয়তো তাকে খুন করে ফেলা হবে। সব জেনে শুনে হাত পা গুটিয়ে কি বসে থাকা যায়? কি করবে তুমি? বন্দুক জোগাড় করে গানম্যানগুলোর সঙ্গে লড়াই করে রামকুমার আগরওয়ালকে উদ্ধার করবে? বন্দুক নিয়ে লড়ার ক্ষমতা কি আমার আছে? যাদের আছে তাদের সঙ্গেই কথা বলবো। রণও অনেক রাত হয়ে গেছে, চটপট বাথরুমে কাজ সেরে এসো। খাওয়া দাওয়ার পর অনুপমা রণকে নিয়ে ড্রয়িং রুমে চলে এলেন সুবীরেশ। শানুকেও ডাকিয়ে আনা হলো। শানু যখন তখন এ বাড়িতে আসে, রণও ওদের বাড়িতে যায়। সুবীরেশ শানুকে বললেন, এত রাত্রে ডেকেছি বলে তোর বাবা মা খুব অবাক হয়ে গেছে, তাই না রে? শানু বলল, মোটেও না, তুমি ডেকেছো, অবাক হবে কেন? শোন, লাহা প্যালেসের ব্যাপারটা রণ আমাকে আর তোর কাকিমাকে জানিয়েছে। এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবি না। তোর মা বাবাকে যা বলার আমি বলবো। আচ্ছা, এখন আমি একজনকে ফোন করব। এই ফোনের কথাটাও তোরা কাউকে জানাবি না। জানাজানি হলে আমাদের দুই ফ্যামিলির ভীষণ বিপদে পড়ে যাবে। কথাটা কিন্তু মনে রাখবি। মাথা হেলিয়ে রণ আর শানু জানাল, হ্যাঁ থাকবে। সুবীরেশ ফোন তুলে বোতাম টিপতে লাগলেন। ওধার থেকে হ্যালো বলতে তিনি বলেন, কে? প্রিয়ব্রত? আমি সুবীরেশ বলছি। প্রিয়ব্রত এই এলাকার এসপি, সুবীরেশের ছেলেবেলাকার বন্ধু। স্কুল কলেজে একসঙ্গে পড়েছেন, এ বাড়িতে কতবার এসেছেন। রণ ভাবল কেন যে তার নামটা আগে মাথায় আসেনি। সুবীরেশ বলতে লাগলেন,
আমার ছেলে আর তার বন্ধু আজ একটা কাণ্ড করে বসে গেছে। শানুকে তো তুই চিনিস। টেলিফোনটা খুব জোরালো। প্রিয়ব্রত কথা শুধু সুবীরেশই নয়, ঘরের অন্য সবাই মোটামুটি শুনতেই পাচ্ছিল। তিনি বললেন, চিনব না কেন? ভেরি ব্রাইট বয়। তোদের বাড়িতে গেলেই তো ওকে দেখি, কি কাণ্ড করেছে। এবার তো বল। সুবীরেশ লাহা প্যালেসের ঘটনাটা জানিয়ে দিলেন। প্রিয়ব্রত বললেন, দারুণ খবর তো। ডিঙ্গোর নাম বললি তো? সাংঘাতিক ক্রিমিনাল, টাকা নিয়ে লোক খুন করে। ওর নামে 12-14টা মার্ডারের চার্জ আছে। রিসেন্টলি পয়সাওয়ালা লোকেদের তুলে নিয়ে গিয়ে মোটা টাকা মুক্তিপণ আদায় করছে। রামকুমার আগরওয়ালের ব্যাপারে আমরা অন্ধকারে হাতড়াচ্ছিলাম। রণ আর শানু দুর্দান্ত ইনফরমেশন দিয়েছে। আমরা ওদের কাছে কৃতজ্ঞ। সুবীরেশ বললেন, আমার একটা অনুরোধ আছে। রণ আর শানুর নামটা কোনোভাবেই যেন কেউ জানতে না পারে, বুঝতেই তো পারছিস। প্রিয়ব্রত বললেন, তুই নিশ্চিন্ত থাক। ডিঙ্গোর ধরা পড়লেও সারা দেশ জুড়ে ওদের বিরাট নেটওয়ার্ক। আক্রোশের বশে ওদের দলের মধ্যে অন্য কোনো কেউ রণ বা শানুর ক্ষতি করে দিতে পারে। কথা দিচ্ছি, রণদের কথা কেউ জানতে পারবে না। একদিন পর খবরের কাগজে বেরোলো, রামনগরের ভাঙাচোরা লাহা প্যালেস থেকে এসপি প্রিয়ব্রত মল্লিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রামকুমার আগরওয়ালকে উদ্ধার করেছে। ডিঙ্গো আর তার সাঙ্গপাঙ্গ বন্দুকবাজেরা ধরা পড়েছে। টিভিতেও তাদের দেখানো হয়েছে। আর কদিন পর প্রচুর বিরিয়ানি, চিলি চিকেন, কাবাব, তালশাঁস, সন্দেশ, রাবড়ি এবং 2টো দামি ঘড়ি নিয়ে প্রিয়ব্রত রণদের বাড়ি এলেন। শানু আর তার মা বাবাকেও ডাকা হলো। দুই বন্ধুর হাতে ঘড়ি পরিয়ে দিতে দিতে প্রিয়ব্রত বললেন, তোমাদের জন্যই গ্যাংটা ধরা পড়ল। একটা নিরীহ লোক রক্ষা পেল। এত বড় একটা কাজ করলে কিন্তু তোমাদের নামটাই জানানো সম্ভব হচ্ছে না। রণ এবং শানু জানালো, রামকুমার আগরওয়ালকে উদ্ধার করা গেছে, এতেই তারা খুশি। নামের কোনো দরকার নেই। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ঠিক আছে বন্ধুরা? আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। ঠিক আছে? আজকে কিন্তু ভৌতিক গল্পটা হলো না। ঠিক আছে? আজকে একটু ভৌতিকও আছে, আবার একটু রহস্যজনকও আছে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। পরে আরেকটা গল্পের সাথে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।